হঠাৎ করে বাংলাদেশের মিডিয়াগুলার ভীমরতি ধরল কিনা কে জানে, কারণ এরা এদের স্বভাবে সিদ্ধ যে খবর প্রচার করত কিছুকাল আগেও, এখন দেখা যাচ্ছে যে সেখান থেকে সরে এসছে। অর্থাৎ কিছুকাল আগেও আমরা বাংলাদেশের মিডিয়াগুলোতে দেখতাম যে প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে নেতিবাচক খবর বিষোদ্গার করত, এবং একই সঙ্গে বাংলাদেশের যে রাজনীতিবিদ যেগুলো আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন এবং খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ, উনিও তো মোটামুটি বেশ ভালোই উত্তেজনাকর কথাবার্তা উনি বলতেন। কিন্তু এখন হঠাৎ কি হলো, সবার কি ভীমরতি ধরলো কিনা কে জানে। বাংলাদেশের মিডিয়া তো অন্তত দেখা যাচ্ছে উল্টো খবর দিচ্ছে, আর বাংলাদেশের যে রাজনৈতিক নেতারা আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন আছে তারাও যেন অনেকটা ভারত সম্পর্কে মুখে কুলু ফেটে বসে আছে। তো ঘটনাটা আমার নজরে আসছে আর কি। যেমন উদাহরণস্বরূপ এই যে এখানে একটা খবর, বাংলাদেশের ওই যে দেশ টিভি তারা খবর দিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে নত হব না। এই কথা কে বলছে? নরেন্দ্র মোদী। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ওই যে শুল্ক টুল্ক নিয়ে, মানে ট্যারিফ নিয়ে যে সমস্ত ঘটনা ঘটাচ্ছে, তো এখানে ওই এমনিতে সারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে তো ট্যারিফ ধার্য করছিল, পরে কমায় টমায় আনছে, এবং ভারতের যে সমস্ত পণ্য টন্য সেগুলোর উপরে 25% ধার্য করছিল। তো পরে এই নরেন্দ্র মোদীকে বলছিল এই ডোনাল্ড ট্রাম্প যে তোমরা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করো, যদি সেটা না করো তাহলে তোমাদের পণ্যের উপরে আমরা আরও 25% শুল্ক ধার্য করবো, অর্থাৎ টোটাল 50। তো এর প্রতি উত্তরে ভারত তো দেখলাম যে দৃঢ়তার সাথে এই ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করছে, এবং তারা বলছে যে আমরা কোথা থেকে তেল কিনবো বা না কিনবো এটা তো আমাদের ব্যাপার, আমরা যদি কোনো জায়গায় সস্তা পাই তাহলে আমরা সেখান থেকেই আনবো। এবং দেখলাম যে একটা সাক্ষাৎকারে ওদের যে পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর নাকি, হ্যাঁ এস জয়শঙ্কর মানে সুব্রামনিয়াম জয়শঙ্কর, সে তো এখন গ্লোবাল স্টেজে একজন বিশাল খেলোয়াড়। তো যাই হোক, উনি খুব চমৎকার কথা বলছেন দেখলাম। উনি বলছেন যে রাশিয়া আমাদেরকে সস্তায় তেল দিচ্ছে তাই নিচ্ছি, এবং আমাদের বিশাল মার্কেট, বিশাল জনগণ, সুতরাং এনার্জি সিকিউরিটি তো আমাদের নিশ্চিত করতেই হবে, এবং আমাদের তো প্রচুর তেল, গ্যাস, বিশেষ করে তেল এগুলো কিনতে হয়, সস্তা পাচ্ছি তাই কিনছি। এবং উনি কিন্তু অ্যাড করলেন আমেরিকাও যদি আমাদেরকে সস্তা দেয় তাহলে আমেরিকা থেকেও কিনবো, এমন না যে আমরা শুধুমাত্র রাশিয়া থেকে কিনবো। তো কথাগুলো তো যৌক্তিক, হলেই তো দুনিয়ায় কেন যে কোনো লোক কী করবে, বাজার করতে গেল তো একই জিনিস দুই দোকানে, এক দোকানে দাম কম, এক দোকানে বেশি, তো কোনো লোক কি বেশি দাম দিয়ে অন্য দোকানের থেকে কিনবে নাকি, তাই না? এবং এই ক্ষেত্রে মানুষের দেশপ্রেমও কাজ করে না, এটাও বুঝতে হবে যে এই ক্ষেত্রে মানুষের দেশপ্রেমও কাজ করে না। যেমন একটা লোক যদি শপিংয়ে যায়, কিছু যদি কেনাকাটা করে, একই জিনিস, একটা মনে করেন যে বিদেশ থেকে আমদানিকৃত আর একটা দেশে তৈরিকৃতটার দাম বেশি, আর বিদেশ থেকে আমদানিকৃত দ্রব্যের দাম হয়তো কম। তো সেক্ষেত্রে মানুষ কিন্তু দেশপ্রেমও দেখাবে না এবং দেশপ্রেমের ধার ধারবে না, সে দেশীয় পণ্য কিন্তু কিনে ধন্য হবে না, কারণ টাকাটা তো তার পকেট থেকে যাচ্ছে, আর সেটা তো আর সহজে আয় উপার্জন করে না, কষ্ট করে করছে, সে কিন্তু সস্তায় বিদেশি পণ্যটাই কিনবে, এবং এখানে তাকে যতই দেশপ্রেমের সবক দেওয়া হোক না কেন সে কিন্তু এটা শুনবে না। তো সেখানে একটা রাষ্ট্রের প্রধান, এবং যে রাষ্ট্রটা হচ্ছে বিশাল, 144-45 কোটি লোক, অলমোস্ট 1.5 বিলিয়ন লোক, তাই না? তো তাদের তো তেলের বিশাল চাহিদা, এমন না যে 2, 4, 5, 10 লক্ষ টন বা ব্যারেল তেল আনলেই তাদের চাহিদা মিটে যায় না, 2, 5, 10 কোটিও না, বহু কোটি ব্যারেল তাদের তেল প্রতি বছর কিনতে হয়। তো
এখন এখানে যদি এরা রাশিয়া থেকে সস্তা পায়, যেটা আমি শুনছি, রাশিয়া নাকি প্রতি ব্যারেল তেলের দাম আন্তর্জাতিক বাজারে যে ব্রেন্ট ক্রুড অয়েল আছে বা সৌদি আরবের যে তেল আছে তার থেকে নাকি $5 প্রতি ব্যারেলে কম নেয়। তো এটা তো অনেক টাকা না? ধরেন যে বাংলাদেশ বলছি ভারত প্রত্যেক দিন 1 কোটি ব্যারেল তেল কেনে, যদি আমি ধরি 1 কোটি ব্যারেল, এবং নিশ্চিতভাবে ওই রকমই কেনে। তো 1 কোটি ব্যারেলে যদি প্রত্যেক ব্যারেলে যদি $5 কম হয়, তাহলে একদিনে $5 কোটি সাশ্রয় হয় না? তো একটা বিশাল টাকা না? তো এখন তাহলে কি ভারতের কি মানে নেতারা বা ভারতের লোকজন বা তাদের ব্যবসায়ী, তাদের দেশপ্রেম কি কম নাকি? ভারতের লোকজনের বহু দোষ ত্রুটি আছে, যেগুলোর আমি কিন্তু ব্যাপক সমালোচনা করি। ভারতের ওই যে হিন্দুদের, যেমন বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুদের যেমন হচ্ছে তাদের ওই যে হীনমান্যতা, তারপরে স্বার্থপরতা, এগুলো নিয়ে আমি বহুত কথাবার্তা বলি। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও খেয়াল করছি যে ভারতীয় লোকদের মধ্যে যে দেশপ্রেম আছে, বা তাদের রাজনৈতিক নেতাদের মধ্যে যে দেশপ্রেম আছে, এবং যে কোনো রাষ্ট্রীয় ইস্যুতে সরকারি বেসরকারি সব দল তারা কিন্তু ঐক্যমত পোষণ করে। যেমন উদাহরণস্বরূপ শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন উনি গেলেন, তখন কিন্তু নরেন্দ্র মোদী সর্বদলীয় বৈঠক ডাকছিলেন, এবং সর্বদলীয় বৈঠক ডেকে সবার কাছে মতামত জানতে চাইছিলেন যে শেখ হাসিনাকে আমরা আশ্রয় দেব কিনা। তো সব দলের নেতারা কিন্তু বলছিল যে হ্যাঁ, আশ্রয় দেন। এই জায়গায় আন্তর্জাতিক প্রেক্ষাপটে কি হবে না হবে, বা বাংলাদেশ পাকিস্তানের সাথে যুক্ত হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে কি করবে না, এগুলো পাত্তা দেয় নাই। অর্থাৎ এটা কিন্তু আসলে একটা ভালো জিনিস, যেটা নাকি বাংলাদেশের মানুষের মধ্যে নাই। এবং এটার কারণও আছে, কিন্তু কারণটা হচ্ছে মানে সেটা বলতে গেলে যে ধর্ম চলে আসে। কারণ বাংলাদেশের মানুষ চললে ধর্মোন্মাদ মুসলমান, তাই না? তাদের প্রেম প্রীতি ভালোবাসা সব হলো আরব দেশের প্রতি, মক্কা মদিনার প্রতি। কারণ এই ইসলাম তো আসলে একটা আরব কালচার ছাড়া আর কিছুই না। একজন খাঁটি মুসলমান হওয়ার অর্থ হচ্ছে তুমি ভালো একজন আরব হও এবং আরব ভূমিকে ভালোবাসো। তোমার নিজেদের দেশের চাইতেও নবীকে ভালোবাসতে হবে, মানে নিজের জীবনের চাইতেও কিন্তু নবীকে ভালোবাসতে হবে। এটা কিন্তু হাদিসের কথা। তো এবং একই সঙ্গে আবার নবীর যে আদর্শ, সুন্নত এবং নবী যা যা করছিলেন সেগুলো অনুসরণ করতে হবে। তাহলে হলোটা কি? আপনি নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসবেন, এবং তারপরে নবী যা যা করছেন সেইগুলো আপনি করবেন। এর মানে নবী তো আরব দেশে থেকে আরবের খাজুর খেয়েছেন, তারপরে কি উট দুম্বার গোস্ত খেয়েছেন, তাই না? তারপরে আলখেল্লা পরছেন, মাথায় পাগড়ি দিয়েছেন ওখানকার ভৌগোলিক পরিবেশ অনুযায়ী। তো আপনি খাঁটি মুসলমান হতে গেলে তা সে বাংলাদেশের মতো সুজলা সুফলা শস্য শ্যামলা দেশের মানুষও যদি হন, তাহলে আপনাকে তো ওই দেশীয় পোশাক বাদ দিয়ে ওই আলখাল্লাই পরতে হবে, মাথায় পাগড়ি পরতে হবে, তাই না? তো এটা ওয়ান কাইন্ড অফ মানে আরব হওয়া না? তাহলে বাংলাদেশের মানুষের তো নিজের দেশের কালচার, নিজের দেশ, এর প্রতি তো ভালোবাসা আস্তে আস্তে উঠে যাবে। মানে যত বেশি খাঁটি মুসলমান হবে, ততই কিন্তু নিজের দেশের প্রতি দেশপ্রেম কিন্তু চলে যাবে। এবং এই প্রেমটা কোথায়? ওই মক্কা মদিনার ধুধু বালুচরের প্রতি। মুমিন মুসলমান বিশেষ করে বাংলাদেশের আমি দেখছি যে তারা তাদের দেহটা পড়ে থাকে বাংলাদেশে, বাট তাদের মনটা চলে যায় ধুধু আরবের মরুভূমিতে, যেখানে সে স্বপ্ন রাজ্যে খেজুর খায়, খেজুর পেড়ে খায়, উট দুম্বা চড়ায়, এবং এরা স্বপ্নও দেখে তাই। কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টা তা না। তাদের ধর্মীয় যত কিছু আছে সবই তো তাদের দেশের মধ্যে, তাই না? ফলে হচ্ছে কি, তাদের তো ওই ধরনের তো কোনো আরব দেশের প্রতি আনুগত্য দেখানোর তো দরকার নেই। তাদের নিজস্ব কালচার আছে, কৃষ্টি আছে, ভাষা আছে, তাই না? সব কিছু, এবং তাদের যে ধর্মের উৎপত্তি সেটা তাদের নিজেদের দেশেই। ফলে হচ্ছে কি, তাদের চিন্তাভাবনা, ভালোবাসা সব কিন্তু নিজেদের দেশকেন্দ্রিক। আর তাদের অত্যন্ত রিচ কালচার আছে, এবং সারা পৃথিবীতে বর্তমানে সত্য কথা বলতে গেলে ভারতীয় কালচারের সাথে এত রিচ কালচার কিন্তু অন্য দেশে নাই। এবং শত না হাজার হাজার বছর ধরে এই যে ভারত বিদেশি শক্তির প্রধানত হওয়া সত্ত্বেও আজও এই যে দৃঢ়চিত্তে এবং অত্যন্ত অহংকারী চিত্তে এবং গর্ব সহকারে এই যে ভারত যে পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পেরেছে, তার একটা অন্যতম কারণও কিন্তু এটাই যে তাদের রিচ কালচার। এই রিচ কালচারের কারণে তাদের দেশের প্রতি ভালোবাসা ব্যাপক। যদিও তাদের দেশেও বাংলাদেশের মতো যে বিভীষণ নাই তা না, সেখানেও কিন্তু অনেক বিভীষণ আছে,
যারা নাকি বিদেশি টাকা পয়সা খেয়ে ম্যাটিকুলাসলি প্ল্যান করে ভারতকে ধ্বংস করার জন্য নানা রকম পায়তারা করে। বাট তারপরেও এদের সংখ্যা এত কম যে বাকি যে দেশপ্রেমিক নেতা বা লোকজন তাদের সাথে আর পেরে ওঠে না। তো যাই হোক, যে কথাটা আমি বলছিলাম যে এই যে নরেন্দ্র মোদী এই যে ডোনাল্ড ট্রাম্পের চাপে নতি স্বীকার করেননি, কারণ তার কাছে সর্বপ্রথম হলো তার দেশের জনগণের চাহিদা এবং অর্থনৈতিক বিষয়, তাই না? তো অতএব উনি নতি স্বীকার করেন নাই। আর ভারতের অবস্থা তো আমি যেটা প্রায় বলি যে 20-25-30 বছর আগে ভারতের যে অবস্থা ছিল অর্থনৈতিক বা সামরিক অবস্থা, এখন তো আসলে সেটা নাই। অনেকেই বাংলাদেশের মমিন মুসলমানরা প্রায় দেখি নরেন্দ্র মোদীর সমালোচনা করে, কারণ সে হলো হিন্দুত্ববাদী, তাই না? কিন্তু একটা জিনিস কমপ্লিটলি আসলে ইগনোর করে এবং মানে হিন্দুও দেখা যায় না বুঝে এটার সমালোচনা করে, যারা নাকি কথিত ওই মুক্তমনা, কথিত যা মানে কী বলা যায়, ধর্মনিরপেক্ষ এরকম। একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের লোকজন যখন প্রচণ্ড রকম মৌলবাদী হয়, কট্টর মমিন মুসলমান হয়, তখন কিন্তু তারা ইসলামী শাসন দেশে চালাতে চায়। খেয়াল করতে হবে, ইসলামের বিধিবিধান এগুলো কিন্তু শাসনে প্রতিষ্ঠা করতে চায়, যেটা নাকি যে আফগানিস্তান বা ইরানে আমরা দেখি, তাই না? এবং বাংলাদেশের মমিন মুসলমানও কিন্তু সেইটাই চায়। কিন্তু এই যে ভারতে এই যে বিজেপি ক্ষমতায়, রাইট? তো ওদের ধর্ম কি সনাতন হিন্দু ধর্ম, তাই তো? তা ওরা কি ওদের সনাতন হিন্দু ধর্মের যে বিধিবিধানটা আছে সেইগুলো কি রাষ্ট্রীয় বিধিবিধানে চালাতে চায় নাকি? না, তা তো চায় না। কি চেয়েছে নাকি? স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় অনেক ক্ষেত্রে হয় কি, ওই যে গরু টরু মানেটারে এইগুলো নিয়ে তারা একটু আপত্তি করে, বা কিছু কিছু জায়গায় মানে হালকা টাইপের কিছু আইন টাইনও আছে। বাট তারপরেও তারা বলে যে তোমরা গরু তোমরা ঠিকই জবাই করো মুসলমানরা যারা আসো, বাট এটা একটু আড়ালে আবডালে গিয়ে করো। কিন্তু মুসলমানরা ওই যে ধর্মীয়ভাবে প্রচণ্ড মানে অসহিষ্ণু এবং হিন্দুদেরকে পাত্তা দেয় না, হিন্দুদের উদারতাকে দুর্বলতা মনে করে। তো এই জন্যে তারা কি করে, হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য উদ্দেশ্যমূলকভাবেই কিন্তু তারা প্রকাশ্যে এই ভারতের বুকে গরু জবাই করে হিন্দুদেরকে উত্তেজিত করে। বিষয়টা কিন্তু এরকম, এই যে বাংলাদেশে অনেক হিন্দু কিন্তু শুকুরের গোস্ত খায়, পর্ক। তো বাংলাদেশে কেউ বলতে পারবে কোনো মুসলমান যে হিন্দুরা ওই যে শুকুর প্রকাশ্যে মানে করে মারে? না, কোথাও প্রকাশ্যে মারে না, ওই গোপনে গাপনে বা আড়ালে আবডালে মারে এবং আড়ালে আবডালে বিক্রি করে। তো ভারতের মুসলমানরা যেমন ঔদ্ধত্য দেখিয়ে প্রকাশ্যে গরু জবাই করে বীরত্ব দেখায় এবং তারপরে ঝামেলা হয়, তখন আবার চিৎকার করে যে আমাদের নাগরিক অধিকার হরণ হচ্ছে। কিন্তু বুঝতে হবে যে ভারত এমনি কিন্তু এখন এই হিন্দুত্ববাদিতায় যায় নাই। এটা হলো মুসলমানদের মৌলবাদিতার বাই প্রোডাক্ট, অর্থাৎ মুসলমানরা উগ্র হওয়ার কারণেই বস্তুত তারা আজকে হিন্দুত্ববাদিতায় দিকে ধাবিত হয়েছে, অর্থাৎ আত্মরক্ষার স্বার্থে। এখানে তারা অ্যাগ্রেসিভলি তারা এই বিজেপির দিকে ধাবিত হয় নাই, এটা কিন্তু বুঝতে হবে। কারণ ভারতের পাশে যখন পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, তারপরে ওইদিকে ইরান, সব জায়গায় যখন মৌলবাদীর জয় জয়কার এবং যারা নাকি সারাক্ষণ গাজতুল হিন্দ করে ভারতকে আক্রমণ করে দখল করে তাদের সুন্দরী নারীদেরকে ভোগ করার জন্য হুঙ্কার ছাড়ে, তখন ভারতের লোকজন যদি বলে যে না 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 আসো আসো আমাদের উপরে যুদ্ধ করো, আমাদের সুন্দরী নারীগুলোকে নিয়ে তোমরা ভোগ করো, কোনো সমস্যা নাই, আমরা তো ধর্মনিরপেক্ষ, আমরা তো উদার, আমরা এতে কিছুই মাইন্ড করি না, ভাই তাহলে তো ঘটনাটা অন্যরকম হয়ে গেল, তাই না? শত শত বছর ধরে কিন্তু ভারতীয়রা ওভাবেই চলে আসছে এবং যে কারণেই বস্তুত তারা শত শত না হাজার হাজার বছর ধরে তারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল, তাই না? এখন যে কোনোভাবেই হোক আধুনিক কালে এসে তারা একটু চিন্তা করছে যে দৃষ্টিভঙ্গি কিছু চেঞ্জ করতে হবে এবং তারা এটাও উপলব্ধি করছে যে তারা যে উদারতা দেখায়, ধর্মনিরপেক্ষতা দেখায়, মুমিন মুসলমানরা সেটাকে দুর্বলতা হিসাবে গণ্য করে এবং আসলেই তাই করে। এই যে পশ্চিমা দেশে বসবাসকারী মুসলমানরা তারা কিন্তু ওই সমস্ত দেশের যে উদার যে আইন কানুন রীতিনীতি আছে না, সেগুলোকে কিন্তু দুর্বলতা হিসাবে দেখে এবং তার সুযোগ নেয় আর কি। অনেকে আবার বলবে কেন ভারতের হিন্দুত্ববাদী যে সংগঠন RSS নাকি শিবসেনা এরকম কী জানি একটা, এটা তো 1927 না 28 সালে তৈরি হয়েছিল, ভালো কথা, আমিও জানি তৈরি হয়েছিল। বাট এই ভারতে এরা কি কখনো প্রভুত্ব বিস্তার করতে পারছে এই আজকে থেকে মাত্র
25-30 বছর আগ পর্যন্ত না, আমরা তো দেখছি যে প্রায় 60 বছর ধরে ক্ষমতায় ছিল কারা? কংগ্রেস। এবং এই হিন্দুত্ববাদী বিজেপি একটা সিটও পেত না, তাই না? একেবারে লাস্টের দিকে এসে যখন এই যে এই আফগানিস্তানে যখন এই তালেবানরা ক্ষমতায় দখল করলো, ওদিকে এই ইরানে যখন ওই ইসলামী বিপ্লব ঘটলো, পাকিস্তানে যখন জিয়াউল হক ইসলাম প্রতিষ্ঠা করে একেবারে শরিয়া দেশে পরিণত করলো, বাংলাদেশে যখন ব্যাপকভাবে মৌলবাদিতার প্রসার ঘটলো, তো তাহলে ভারতের হিন্দুরা কী করবে? ভারতের হিন্দুরা কী করবে? আত্মরক্ষার জন্যে এইবার তারা হিন্দুত্ববাদিতার দিকে ধাবিত হবে না। এবং তারপরেই কিন্তু ঘটনা সম্পূর্ণ পাল্টে যায়। অনেকে কিন্তু বলে যে কেন মুসলমানদের মুসলিম ব্রাদারহুড তৈরি হয়েছিল 1928 সালে হাসান আল বান্নার নেতৃত্বে, ওই যে মিশরে, ওই একই সময়ে তো হিন্দুদের যে আরএসএস নাকি শিবসেনা সেটাও তৈরি হয়েছিল। তাহলে ঘটনাতে একই সময় হয়েছিল, তা তো বুঝলাম, কিন্তু হিন্দুদের আরএসএস বা শিবসেনা এগুলো কি ওই মুসলমানদের ওই মুসলিম ব্রাদারহুডের মতো অত জনপ্রিয় হয়েছিল না? ভারতে কিন্তু কখনোই জনপ্রিয় হয় নাই। এই রিসেন্টলি 25-30 বছর আগ পর্যন্ত কি হয়েছে? হয় নাই। উল্টাপাল্টা উদাহরণ দেয়, কিন্তু অনেকে দেয়, যে কারণে আমাকে এই অতীত ইতিহাসগুলো বলতে হয় আর কি, মাঝে মাঝে কথা প্রসঙ্গে। এই জন্য আমি ভিডিও করতে গিয়ে 8-9 মিনিটের করতে যাই, কিন্তু পরবর্তীতে এত প্রসঙ্গ চলে আসে যে সংক্ষেপ করা যায় না। আমি চেষ্টা করি সংক্ষেপ করতে। যাই হোক, আসল কথা হচ্ছে যে এখন নরেন্দ্র মোদী অবশ্যই তার দেশের স্বার্থ দেখবে, তাই না? আর এই যে 25-30 বছর আগে ভারতের যে অবস্থা ছিল, এখন তো এরকম নতজানি অবস্থাও নেই। তারপরে ভারত এখন নিজেই একটা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র। ফলে এখানে ডোনাল্ড ট্রাম্প বললে ভারত মেনে নিবে, বিষয়টা তো আসলে তা না। আগে কোনো এক সময় দুর্বল ছিল, তখন হয়তো মানতো, এখন কি মানবে না। তাহলে কী করবে? ডোনাল্ড ট্রাম্পকে পাত্তাই দিবে না। যত তুমি 50% শুল্ক ধার্য করো আর 500 করো, সো হোয়াট। এবং আমি দেখলাম যে এতে করে এই ভারতীয় অর্থনীতির খুব একটা ক্ষতি হবে না। হয়তো 0.5% হয়তো প্রবৃদ্ধি কমতে পারে বা তারও কম। তবে ভারত যদি আভ্যন্তরীণ কোনো সংস্কারটার করে হয়তো দেখা যাবে তাও কিছু না, হয়তো 2-4টা কোম্পানির কিছু ক্ষতি হবে, এর বাইরে কিন্তু কিছুই হবে না। যেভাবে বাংলাদেশের মিডিয়া মাঝে মাঝে এই কিছুদিন আগেও প্রচার করতো যে ভারতের অর্থনীতি এবার ধসে যাবে, এরা ভারতের অর্থনীতি সম্পর্কে এদের কোনো আইডিয়া নেই। তো যাই হোক, সেই বাংলাদেশের মিডিয়াই আবার দেখতেছি যে এই মোদির এই দৃঢ়চেতার ভূমিকার পক্ষে কথা বলছে। এবং নট অনলি দ্যাট, আর একটা ভিডিও করেছি যেখানে বাংলাদেশের মিডিয়া থেকেই জানলাম যে ডোনাল্ড ট্রাম্প 4-4 বার ফোন করছে নরেন্দ্র মোদীকে, নরেন্দ্র মোদী পাত্তা দেয়নি, ফোন ধরেই নেই। তো এটা কি ডোনাল্ড ট্রাম্পকে প্রচণ্ড অপমান করে না? এবং এটা ভারতের নেতাদের পক্ষেই সম্ভব হয়েছে। এই ফোন যদি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসকে করতো তাহলে কী হতো বলেন তো? বা পাকিস্তানের যে নওয়াজ, ওই এখন কে যে প্রধানমন্ত্রী আছে, তাই না, বা সেনা প্রধান আছে, তো তাদেরকে যদি করতো তাহলে কী হতো? একেবারে ফোন করতো ডোনাল্ড ট্রাম্প হয়তো, কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কি দাঁড়িয়ে গিয়ে ফোনটা ধরে তারপর বজবজ করতো। বা পাকিস্তানের প্রধানমন্ত্রী কি শাহবাজ শরীফ একই কাজ করতো না? দেখেন যে ডোনাল্ড ট্রাম্প 7 সাগর 13 নদীর পাড় থেকে ফোন করতো, বাট এখানে যার কাছে করতো সে কিন্তু দাঁড়িয়ে উঠে ফোনে কথা বলতো, বসেও কথা বলতো না। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাট নরেন্দ্র মোদী পাত্তাই দেয় নেই। তো এখন ডোনাল্ড ট্রাম্প কী করবে? কিছুই করতে পারবে না। তারা খুবই কৌশলে এই চায়না রাশিয়ার সাথে এমন সম্পর্ক তৈরি করছে যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভাবছিল যে এদের অর্থনীতিকে একেবারে ধসিয়ে দেবে, বিষয়টা হলে মোটেও তা হবে না। বাংলাদেশের মিডিয়াগুলোর লোকজন মনে হয় এগুলো একটু হালকা টাইপের চিন্তা করছে, যে এরা ভাবছিল প্রথমে যে বাংলাদেশের মতো হয়তো বাংলাদেশে যদি এই ধরনের ঘটনা ঘটতো বাংলাদেশের অর্থনীতি ধসে যেত, কারণ বাংলাদেশের অর্থনীতি তো জাস্ট একটা সেক্টরের উপরে দাঁড়িয়ে আছে, তাই না, তৈরি পোশাক, আর তো কোনো কিছু নেই, এদের তো ভ্যারাইটি নেই। বাট ভারতের ক্ষেত্রে তো তা না। ভারতের অর্থনীতি তো ভ্যারাইটি কোম্পানি এবং ব্যবসার উপরে দাঁড়িয়ে আছে। একটা সেক্টরে একটু কোনো ক্ষতি হলে তাতে করে দেশের অর্থনীতি ধসে পড়বে, এগুলো মূর্খ ছাড়া এবং পাগল ছাড়া তো আর কেউ কল্পনা করে না, তাই না? তো যাই হোক, এটাই হলো বক্তব্য। ধন্যবাদ।